ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অধ্যায় 14 অংশীদারি কারবার। এই অধ্যায়ের কোষে দেখি 14 একের দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। অঙ্কগুলি সমাধান করার পূর্বে অংশীদারি কারবার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেওয়া ভালো। অংশীদারি কারবার বলতে কি বোঝায়, অর্থাৎ কিভাবে বুঝবো যে এটি অংশীদারি কারবার হচ্ছে, সেটা জেনে নেওয়া দরকার। যখন দুই বা তার বেশি ব্যক্তি একসঙ্গে মিলিত হয়ে তারা কোনো ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে সাধারণত বলা হয় অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় সরল অংশীদারি কারবার, আরেকটিকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। যখন অংশীদারি কারবারে অংশীদারগণ, অর্থাৎ যারা অংশীদারিতে অংশগ্রহণ করেছে, তারা যদি তাদের নিজেদের মূলধন, অর্থাৎ যে অর্থ বিনিয়োগ করে, সেটি যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকে যদি সমান সমান সময়ে নিয়োজিত হয়ে থাকে, তাহলে সেই অংশীদারি কারবারকে সরল অংশীদারি কারবার বলা হয়। কেমন? যেমন ধরো, দুজন বা তিনজন বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করেছে এবং প্রত্যেকেই যখন ব্যবসা শুরু করেছে, বছরের শুরুতে আলাদা আলাদাভাবে কি মূলধন দিয়েছে, কিন্তু প্রথমেই সবাই মূলধনটি নিয়োজিত করেছে এবং দেখা গেল তারা বছরের শেষে যে লভ্যাংশ হয়েছে, সেই লভ্যাংশটি তারা যে যেমন মূলধন দেয় সেই অনুপাতে ভাগ করে নিল। এইটি হচ্ছে সরল অংশীদারি কারবার। আবার এমনও তো হতে পারে, ওই তিনজন বন্ধুর মধ্যে দুজন বন্ধু হয়তো প্রথমে ব্যবসাটি শুরু করলো, প্রথমে তারা মূলধন দিল, ব্যবসা শুরু করলো। 3 মাস কি 4 মাস পর আরও একজন বন্ধু সেই মূলধন, তাদের মূলধন তার সাথে দিয়ে দিল। অর্থাৎ 3-4 মাস পর সেই বন্ধুটি তাদের সঙ্গে কাজে যোগদান করলো এবং মূলধন তখনই দিল, অর্থাৎ অর্থটি তখনই বিনিয়োগ করলো। এইবার বছরের শেষে যখন লাভ হলো বা লোকসান হলো, সেই লাভ বা লোকসানের টাকাটি তারা সমান ভাগে ভাগ করলে যে যেমন অর্থ বিনিয়োগ করেছে সেই অনুপাতে ভাগ করে নিল। এই যে অংশীদারি কারবার, এই ধরনের কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। অর্থাৎ যে অংশীদারগণ ব্যবসাটি শুরু করেছিল, তাদের যে নিজস্ব মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হতে পারে, সেই ধরনের অংশীদারি কারবারকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। আবার এমন হতে পারে, তিনজন বন্ধু একসাথে ব্যবসা শুরু করলো, একসাথে মূলধন অর্থাৎ অর্থ নিয়োগ করলো, কিন্তু দেখা গেল প্রথম এবং দ্বিতীয় বন্ধু হয়তো ব্যবসায় যা নিয়োজিত করেছিল তারা বছরের শেষে লভ্যাংশ হিসাবে নিয়ে নিল, কিন্তু তৃতীয় বন্ধু 6 মাস পর কিছু টাকা তুলে নিল। তখন তার মূলধন বছরের শেষ পর্যন্ত যেহেতু নিয়োজিত হলো না, তাহলে একই সময় ধরে তিনজনের মূলধনটি নিয়োজিত হলো না। এই যে ব্যবসাটি করলো তারা তিনজন, এই অংশীদারি কারবারটিকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। তাহলে আমরা দেখে নিলাম যে অংশীদারি কারবার দুই ধরনের, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। এইবার আমরা চলে যাব কোষে দেখি 14 একের দাগ থেকে যে অঙ্কগুলি আছে সেগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে।
আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। তো চলো শুরু করে দিই আজকের অঙ্কগুলি। একের দাগের অঙ্ক দেখো আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পর 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব। তাহলে এখানে দুই বন্ধু প্রথমেই 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল। 1 বছর শেষে 16,800 টাকা লাভ হলো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এই যে অংশীদারি কারবারটি, এটি সরল অংশীদারি কারবারের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার দেখো এটিকে কিভাবে খুব সুন্দর সহজ সরল পদ্ধতিতে সমাধান করে নিই। তাহলে আমার এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কি পাবো? একজনের মূলধন 15,000 টাকা, আরেকজনের মূলধন 25,000 টাকা। তাহলে 15,000 ইজ টু 25,000, এটি মূলধনের অনুপাত। এটি যদি আমি সরল করি তাহলে 1,000 দিয়ে যদি ভাগ করি প্রথমে, তাহলে 15 ইজ টু 25। তারপর যদি এটিকে 5 দিয়ে করে দিই ভাগ, 5 3 15, 5 5 25, 3 ইজ টু 5। তাহলে মূলধনের অনুপাত পেলাম 3 ইজ টু 5। এবার এই মূলধনের অনুপাতে লভ্যাংশকে আমরা ভাগ করে দেব। তাহলে লভ্যাংশের আমি পাবো, একবারে লিখে দিতে পারি, অতএব লভ্যাংশের আমি পাবো, মোট লভ্যাংশ ছিল 16,800 টাকা। এবার এইখানে অনুপাতে আমার অনুপাতে মূলধনের যে অনুপাত 3, তাহলে 3/3 5 যোগ করলে 8, এইটা যে আনুপাতিক ভাগহার হিসাবে ভাগ করে নেব এত টাকা। 8 দিয়ে যদি এটা কাটাকাটি করি, 8 দুগুণে 16, 8 একে 8, শূন্য বসে গেল, সমান 3 একে 3, 3 দুগুণে 6, 6,300 টাকা। এটা আমি পেলাম। এবার লভ্যাংশের আমার বন্ধু মালা পাবে, একইভাবে বের করে নেব 16,800 টাকা মূলধন লভ্যাংশ ইন্টু মূলধনের অনুপাতে 3:5, তাহলে এখানে 5/8 টাকা। কাটাকাটি একইভাবে হবে, গুণ করে দিলে 5 0 0, 5 একে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা। তারপরে 2 দাগের অঙ্ক দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল। কিন্তু বৎসরান্তে অর্থাৎ বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে তিনজনের যে মূলধন দিয়েছিল সেই মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব। এবার এইখানে বছরের শেষে লাভ না হয়ে লোকসান হয়েছে 3,000 টাকা, তাহলে প্রত্যেকেই সেই লোকসানের অর্থ দিতে হবে। সেই লোকসানের অর্থ কিভাবে দেবে না, তারা যে যেমন মূলধন দিয়েছিল সেই মূলধনের অনুপাতেই লভ্যাংশ লোকসানের টাকা ভাগ করবে। তাহলে প্রথমে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত নির্ণয় করব, তারপর সেই অনুপাতে 3,000 টাকাকে ভাগ করে দিলে লোকসানের টাকা কে কত টাকা করে পাবে বা দিতে হবে সেটা আমরা পেয়ে যাব। প্রিয়ম, সুপ্রিয়া
এবং বুলুর মূলধনের অনুপাত পেয়ে যাব আমরা। প্রথমে হচ্ছে 15,000 টাকা ইজ টু 10,000 টাকা ইজ টু 25,000 টাকা সমান 1,000 দিয়ে যদি ভাগ করি 15 ইজ টু 10 ইজ টু 25, তারপর এটিকে আমি 5 দিয়ে ভাগ করে দেবো। 5 3 15, 5 2 10, 5 5 25। তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম 3:2:5। এবার লোকসান হয়েছিল 3,000 টাকা। প্রিয়মকে লোকসানের টাকা দিতে হবে কত? লোকসান হয়েছে 3,000, 3,000 গুণিত এখানে অনুপাতে প্রিয়মের অনুপাতে পাচ্ছি মূলধনের অনুপাতে 3, মোট অনুপাত হবে 3 দিয়ে 5 5 10, 3 10 টাকা। 0 0 কাটলো, সমান হয়ে গেল 900 টাকা। এটি প্রিয়মকে দিতে হবে। সুপ্রিয়াকে লোকসানের অর্থ দিতে হবে। একইভাবে পেয়ে যাব 3,000 গুণিত অনুপাতে এখানে আছে মূলধনের অনুপাতে সুপ্রিয়ার 2, মোট অনুপাত 10, তাহলে 2 এর 10 টাকা সমান 2 3 6, 600 টাকা। এরপর বুলুকে লোকসানের অর্থ দিতে হবে 3,000 গণিত এখানেও মূলধনের অনুপাত আছে 5, 5/10 টাকা। 0 0 কাটলো, 5 3 15, 1500 টাকা। ঠিক আছে, এভাবে খুব সহজেই পেয়ে গেলাম। এরপর 3 দাগের অঙ্কটি দেখো। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.12 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসেব করে লিখি। তাহলে দেখো, প্রথমে দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করলেন। তাহলে এতে তাদের লাভ হয়েছে। তাহলে লভ্যাংশ কত টাকা আমরা এটা এখান থেকে বিয়োগ করে পেয়ে যাব। গাড়িটি কেনার সময় মূলধন যে দিয়েছে শোভা মাসুদের 1.12 গুণ টাকা দিয়েছে। তার মাসুদ যে পরিমাণ মূলধন দিয়েছে শোভা তার 1.12 গুণ টাকা দিয়েছে। তাহলে তাদের মূলধনের অনুপাত পেয়ে যাব। এই মূলধনের অনুপাতে যে লভ্যাংশ হয়েছে সেটি ভাগ করে দেবো। তাহলে পেয়ে যাব কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে প্রথমে গাড়িটি বিক্রি করে মোট লাভ হয় 2,62,500 মাইনাস 2,50,000 সমান বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব 12,500 টাকা। এই 12,500 টাকা যে লাভ হয়েছে এই লাভের কে কত টাকা লভ্যাংশ পাবে সেটি আমাকে নির্ণয় করতে হবে। এবার মনে করি মাসুদ x টাকা মূলধন দেয়। অতএব শোভার মূলধন
তার 1/1 গুণ, তাহলে এক্স গুণিত 1/1 গুণ টাকা সমান এক্স গুণিত 3/2 টাকা সমান হয়ে যাবে 3x/2 টাকা। এবার অতএব মাসুদ ও শোভার মূলধনের অনুপাত মাসুদের মূলধন এক্স, শোভার মূলধন 3x/2। এই অনুপাতকে আমরা ভাগ চিহ্ন লিখতে পারি, তাহলে এখান থেকে পেয়ে যাব এক্স গুণিত 2/3x, x কেটে গেল, সমান থাকলো 2/3 সমান 2:3। এই যে 2:3 অনুপাত পেয়েছি মূলধনের অনুপাত, এই অনুপাতে 12,500 টাকাকে ভাগ করে দিতে হবে। অতএব মোট লাভের মাসুদ পাবে 12,500 গুণিত মাসুদের এখানে মূলধনের অনুপাতে 2, মোট অনুপাত 5, তাহলে 2/5, 5 দুগুণে 10, 2 হলো, 5 5 25, শূন্য বসে গেল, তো টাকা সমান 25 দুগুণে 50, 5,000 টাকা। এবার মোট লাভের শোভা পাবে 12,500 গুণিত শোভার মূলধনের অনুপাতে আছে 3, তাহলে 3/5, 5 দিয়ে এটা কাটলাম। একইভাবে টাকা সমান 7,500 টাকা। তাহলে মোট লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে আমরা পেয়ে গেলাম। মাসুদ পাবে 5,000 টাকা, শোভা পাবে 7,500 টাকা। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর 4 দাগের অঙ্ক দেখো। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। মূলধন ঠিক রাখার জন্য অর্থাৎ যে যেমন মূলধন দিয়েছে সেই অনুপাতে তারা লোকসানের টাকাটা দিয়ে দিলে পরে যখন আবার লাভ হবে লভ্যাংশটা ঠিক সেই অনুপাতেই পাবে। তাই তারা বলেছে লভ্যাংশ ঠিক রাখার জন্য অর্থাৎ মূলধন ঠিক রাখার জন্য লোকসানের পরিমাণের যে টাকা সেটা তারা সেই অনুপাতে ভাগ করে দেবে। তাহলে প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করব। সেই অনুপাতে 1,800 টাকা তারা ভাগ করে নেবে, তাহলে লোকসানের কে কত টাকা দিতে হবে, কাকে কত টাকা দিতে হবে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000 = 6,000 = 7,000। তাহলে 1,000 দিয়ে যদি ভাগ করে দিই 5:6:7, লোকসান হয়েছে 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধু লোকসানের পরিমাণ দিবে, প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে। মোট লোকসান 1,800 টাকা, তাহলে 1,800 ইন্টু প্রথম বন্ধুর মূলধনের অনুপাতে 5, তাহলে সেখান থেকে পাবো 5 বাই মোট অনুপাত 5 6 11 সাথে 18, তো টাকা কাটাকাটি করে দিলে 18 100 হয়ে যাবে, সমান পেয়ে গেলাম 500 টাকা।
তাহলে প্রথম বন্ধুকে লোকসানের টাকা দিতে হবে 500 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুকে লোকসানের অর্থ দিতে হবে 1800 গুণিত এখানে তার লভ্যাংশ যেখানে মূলধনের অনুপাতে আছে 6, তাহলে 6/18 100 টাকা সমান 600 টাকা। এবং তৃতীয় বন্ধুকে লোকসানের অর্থ দিতে হবে 1800 গুণিত মূলধনের অনুপাতে আছে তার 7, তাহলে 7/18 টাকা। কাটাকাটি করে দিলে সেই 100 সমান হয়ে গেল 700 টাকা। তাহলে 3 বন্ধুকে কাকে কত টাকা লোকসানের টাকাটি দিতে হবে সেটি আমরা খুব সহজেই হিসেব করে নিলাম। ঠিক আছে, তারপরে 5 দাগের অঙ্কটি দেখো। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে প্রথমে তাদের 3 জনের মূলধনের অনুপাতটি আমাকে নির্ণয় করতে হবে। এরপর যে লভ্যাংশ হয়েছে অর্থাৎ মোট যে লাভ হয়েছে 14,400 টাকা, তার 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথমে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান 6,500 ইজটু 5,200 ইজটু 9,100। প্রথমে 100 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব 65:52 ইজটু 91। এবার এই 3টি সংখ্যাকে 13 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 13 দিয়ে ভাগ করে দিলে 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91, 5:4:7। 3 জনের মূলধনের অনুপাত পেয়ে গেলাম 5:4:7। তাহলে মূলধনের অনুপাতে যে টাকা ভাগ করবে তাকে এই অনুপাতে ভাগ করব। আর মোট লাভ হয়েছিল 14,400 টাকা। মোট লাভ সমান 14,400 টাকা। তার 2/3 অংশ সমানভাবে ভাগ করবে। 14,400 টাকার 2/3 অংশ সমান 14,400 গুণিত 2/3 টাকা। এটা যদি কাটাকাটি করি 3 4 12, 2 থাকলো, 3 8 24, 0 বসে গেল, সমান 48 দুগুণে 96, 0 0, 9,600 টাকা। এই 9,600 টাকা তারা 3 জনে সমানভাবে ভাগ করবে। তাহলে তিন জনে 9,600 টাকা 3 জনে সমানভাবে ভাগ করলে
প্রত্যেকে পাবে 9600 ভাজিত 3 টাকা। ভাগ করে দিলে শূন্য দুটো বসে গেল। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3200 টাকা করে প্রত্যেকে পাবে। 3200 টাকা করে প্রত্যেকে পেল, সেটা হচ্ছে সমানভাবে ভাগ করলো। এবার মোট যে লাভ হয়েছিল 14400 টাকা, তার 9600 টাকা ভাগ করলো সমানভাবে। বাকি টাকা, তাহলে মোট লাভের বাকি টাকা সমান, ওইটা আমরা হিসাব করব। 14400 বিযুক্ত 9600 টাকা সমান হয়ে যাবে 0 0 6 6 করে দিলে 14, 8 হাতে 1, 9 কে 10, 4800 টাকা। এই 4800 টাকা তারা মূলধনের অনুপাতে অর্থাৎ 5:4:7 এই অনুপাতে ভাগ করবে। তাহলে 4800 টাকার দীপু পাবে 4800 গুণিত তার মূলধনের অনুপাতে আছে 5 আর মোট অনুপাত যোগ করলে 5 4 9 7 16, তাহলে হয়ে গেল 5 16 টাকা। 16 দিয়ে এটা কাটাকাটি করলে 3 16 48, 300 সমান 1500 টাকা। 4800 টাকার দীপু পেয়েছে এটা 1500 টাকা। এবার রাবেয়া পাবে, একইভাবে হিসাব করব। 4800 গুণিত এখানে মূলধনের অনুপাতে রাবেয়ার আছে 4, তাহলে 4 16 ইন্টু 4 16 টাকা। 3 16 48, 300, 3 4 1200 টাকা। আবার 4800 টাকার মেঘা পাবে, একইভাবে 4800 গুণিত মেঘার মূলধনের অনুপাতে আছে 7, তাহলে 7 16, 3 16 48, 300 সমান 2100 টাকা। এইবার 9600 টাকা যখন সমান ভাগে ভাগ হয়েছিল, প্রত্যেকে 3200 টাকা করে পেয়েছিল এবং এইখানে আলাদা আলাদা টাকা পেয়েছে। তাহলে মোট যে লাভ হয়েছে সেই লাভের কে কত টাকা পেল? মোট লাভের দীপু পাবে, প্রথমে পেয়েছিল 3200 যুক্ত এখন পেয়েছে 1500 সমান হয়ে গেল 0 0 বসে গেল, 5 দিয়ে 7, 2 3 একে 4, 4700 টাকা। এবার মোট লাভের রাবেয়া পাবে 3200 প্রত্যেকেই পেয়েছে। রাবেয়া এখানে পেয়েছে 1200 টাকা সমান হয়ে গেল 0 0 2 দিয়ে 4, 3 একে 4, 4400 টাকা। মোট লাভের মেঘা পাবে 3200 তো পেয়েছে, এখানে পেয়েছে আরও বেশি, সে কত 2100 টাকা সমান 0 0 বসে গেল, 2 একে 3, 3 দিয়ে 5, 5300 টাকা। তাহলে খুব সহজেই তিনজনের লভ্যাংশের মোট টাকা আমরা পেয়ে গেলাম খুব সহজেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।